20 বছরের শাসন এবং তারপরেই অপশাসন অবশাসন সব চলেছে। কেন বলছি বলুন? তার কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রীহীন বাংলাদেশ অর্থাৎ শাসকহীন বাংলাদেশ, এবং সেই শাসকহীন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বাংলায় এসে পৌঁছেছে। ঠিক শুনছেন আপনারা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই এসে পৌঁছেছে ভারতে। ভারতের কোথায়? বাংলার আগরতলাতে। আর এখান থেকে আরও অনেকগুলো বিষয় উঠে আসবে। কোন কোন জায়গাতে কি কি প্রশ্ন হয়তো আপনাদের মনে দাঁড়া বাঁধছে, সেই যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে আজ থাকছি আমি অঞ্জন। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, সন্ধ্যে 7টা, এক কথায় অঞ্জন। আর ঠিক এই জায়গা থেকেই আলোচনা পর্বের সূত্রপাত হবে। তার কারণ আপনারা জানেন, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, প্রত্যেকটি জায়গা থেকে শুরু করে আজ অবধি যতগুলো ঘটনা ঘটেছে প্যারালালি আপনাদের সামনে রাখবো, পাশাপাশি রাখবো প্রত্যেকটি বিষয়। কথা বলবো নিজস্ব প্রতিনিধির সঙ্গে এবং এই যাবতীয় বিষয়ে খুঁটিনাটি প্রত্যেকটি আপডেট জানে এমন মানুষের সঙ্গে কথা বলবো। সাসপেন্স থাকবে, প্রত্যেকটি বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই প্রত্যেকটি বিষয় জানতে থাকতে হবে আগামী 1 ঘন্টায় টান টান নজর থাকবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। আর ঠিক এই জায়গাতে আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, দেখুন। সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা শেখ হাসিনার। দেশ ছাড়ার পরই গণভবন দখল নেয় বিক্ষোভকারীরা। মুজিবুর রহমানের মূর্তি ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। প্রধানমন্ত্রীর কার্যালয়ে লুট আমজনতার। সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুরে ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা করেন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। এদিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারপর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে এই বৈঠকের কিছুক্ষণের পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, আন্দোলনরত ছাত্রদের দাবি মেনেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার দাবি জানাবেন। হাসিনা দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন দখল করে নেয় বিক্ষোভকারীরা। রীতিমতো লুটপাট শুরু হয় সেখানে। ঢাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙার চেষ্টাও করতে দেখা যায় বিক্ষোভকারীদের। অন্যদিকে ঢাকার একটি সেনা ছাউনি থেকে সেনা নিরাপত্তায় হাসিনাকে নিয়ে উড়ে যায় একটি হেলিকপ্টার। কিছুক্ষণের মধ্যে ভারতে আগরতলায় নামে সেই হেলিকপ্টার। কারফিউর মধ্যেই আজ বাংলাদেশের মার্চ টু ঢাকা অভিযানে ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানী ঢাকায় সায়েন্স ল্যাব এলাকা সহ বিভিন্ন জমায়েত করে শুরু করে তারা। পাল্টা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী। গতকাল থেকে আন্দোলনকারী আওয়ামী লীগের সমর্থক এবং পুলিশের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে ইতিমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে। নতুন করে শুরু হওয়া বিক্ষোভ আন্দোলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। গতকাল পর্যন্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যদিও এদিন সেনাপ্রধান সব পক্ষকে নিয়ে বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আপনাদের সামনে বিকেল 3টের পর থেকে ব্যাক টু ব্যাক অনেকগুলো ছবি রেখেছি, যেখানে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে এই মুহূর্তে আপৎকালীন অবস্থা অর্থাৎ জরুরি অবস্থা জারি। প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি ছবি আপনাদের দেখিয়েছি। কখনো বাংলাদেশে যাকে নিয়ে এতদিন ধরে তাপ উত্তাপ তুঙ্গে ছিল তার ছবি এবং তার মূর্তি ভাঙার ছবি আপনাদের সামনে রাখছি। সেই ছবিটি আরও একবার, তার কারণ প্রত্যেকটি ছবি অনেকগুলো কথা বলছে, অনেকগুলো ইতিহাস বহন করছে। কেন বলছি বলুন? তার কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে নিয়ে এই যাবতীয় ঘটনার সূত্রপাত, তার মূর্তি দেখুন ভাঙছে। কারা ভাঙছে? বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রশ্ন উঠছে কেন ভাঙছে, কেন হঠাৎ এই বিক্ষুব্ধ ছাত্র জনতার সৃষ্টি, হঠাৎ তারা এতটা বিক্ষুব্ধ কেন হলেন, কোন কোন জায়গাতে তাদের এত সমস্যা হচ্ছিল, যার জন্যে প্রধানমন্ত্রী, যিনি প্রশাসনিক প্রধান, যাকে এই ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ নির্বাচিত করেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে, সেই প্রধানমন্ত্রীকে কেন পদত্যাগ করতে হলো, কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেন, ঠিক এমন কোন জরুরি অবস্থার সৃষ্টি হলো যার জন্য আজকে এই খবরের দিকে সবার নজর রয়েছে। সঙ্গে ট্রাইব টিভি বাংলা এই মুহূর্তে প্রত্যেকটি খবরের আপনাদের আপডেট দিচ্ছে। কেন? প্রশ্ন উঠছে, শেখ মুজিবুর রহমান এমন কি করেছিলেন? তিনি কি আদতেও
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী হিসেবে নাম লেখা থাকবে, নাকি আজকে যে চিত্র দেখা যাচ্ছে তা একটি কালো অধ্যায় বহন করবে বাংলাদেশের জন্য? কেন বলছি বলুন? বাংলাদেশে 20 বছর শাসন করেছে শেখ হাসিনা। এই 20 বছরের শাসনতন্ত্রে কোন কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি ছিল, ঠিক এমন কোন কোন ঘটনার মধ্যে দিয়ে সাধারণ মানুষ গেলেন যার জন্য তাদের পরবর্তীকালে এই অস্বস্তি এবং সেই অস্বস্তির শিকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। অনেকগুলো বিষয় সামনে আনা দরকারি। বাংলাদেশে সংবাদ মাধ্যমকে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ জনতা অনেকে, তাদের মধ্যে আপনারা জানেন 300 জনেরও বেশি নিহত হয়েছে, আহতের সংখ্যা তো একাধিক। বাংলাদেশের এই পটচিত্র, এই ছবি সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে অনেকগুলো বার্তা বহন করছে। শুধু বাংলাদেশ নয়, এর আগে যদি শ্রীলঙ্কার ছবি আপনাদের সামনে রাখার চেষ্টা করি, শ্রীলঙ্কাতেও এই একই রকম ছবি দেখা গিয়েছিল। সেনাবাহিনী অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে সন্ধ্যে 7:06 এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের শাসন সম্পূর্ণ চলে গিয়েছে সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী এখন সম্পূর্ণ বিষয়টিকে তত্ত্বাবধানে রেখেছে। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের কোন জায়গাতে নিরাপত্তার এতটা অভাব বোধ হলো? কোন জায়গা থেকে তাদের এতগুলো প্রশ্ন সম্মুখীন তারা হলেন, যার জেরে পদত্যাগ করতে হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাতেই বা কেন আসলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতেই বা কেন প্রবেশ করলেন? 3টে জায়গা, 3টে দেশ তাকে অপশন দেওয়া হয়েছিল। তার মধ্যে থেকে একটি জায়গা, একটি দেশকে সিলেক্ট করতে হতো, চুজ করতে হতো। তিনি বাংলাদেশ থেকে সরাসরি ভারতবর্ষকে চুজ করেছেন। অনেকগুলো জায়গা রয়েছে। বাংলাদেশের ম্যাপের দিকে যদি আপনারা তাকান, সমগ্র বিশ্বের ম্যাপের দিকে যদি আপনারা তাকান, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই যাবতীয় সারাউন্ডিংসে যতগুলো বর্ডার প্রবণ জায়গা রয়েছে, প্রত্যেকটি জায়গাতে, যদি আমি আসামের দিকে যাই, প্রত্যেকটি জায়গাতে যেই জায়গাগুলোতে ভাষাগত সমস্যা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের প্রধান ভাষা আপনারা জানেন বাংলা। আমি ঠিক ভাষা থেকে কেন শুরু করছি? এই যাবতীয় ঘটনার সূত্রপাত, ধারাপাত শুরু হয়েছিল বাংলা ভাষাকে কেন্দ্র করে। ঠিক শুনছেন, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় সম্মান দিতে হবে, এমনটাই দাবি করেছিলেন, যার মূর্তি আপনারা দেখছেন ভাঙছে ছাত্র জনতা, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। তিনি চেয়েছিলেন বাংলাকে রাষ্ট্রীয় সম্মানের জায়গা দিতে। উর্দু ছিল তাদের রাষ্ট্রীয় সম্মানের জায়গা, সেখানে উর্দু থেকে বাংলাতে রাষ্ট্রীয় সম্মান দিতে হবে, তার জন্য তাদের এই মরণ বাঁচন লড়াই, মুক্তিযুদ্ধ। আর ঠিক সেখান থেকে যাবতীয় ঘটনার সূত্রপাত, অ আ ক খ হস্যই দীর্ঘই, প্রত্যেকটি জায়গা আপনারা জানেন বাংলাও এই একই রকম জায়গা, যেখানে মূল ভাষা বাংলা। এখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকে। সমগ্র দেশে যদি ভারতবর্ষের দিকে তাকানো যায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, প্রত্যেকটি ধরনের মানুষ এখানে বসবাস করেন। কিন্তু আমাদের দেশের, এই ভারতের মূল ভাষা ধরা হয় হিন্দিকে। এবার প্রশ্ন, বাংলায় কেন শেখ মুজিবুর রহমানের পরে আবারও যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী বাংলাতে এলেন, প্রশ্ন উঠছে নানান রকম। বাংলা ভাষা, এই ভাষার জন্য যেখানে গিয়ে তারা নিরাপত্তা বোধ করবে। যদিও বা আপনাদের জানিয়ে রাখবো, এই ঘটনার প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশিক্ষণ এই দেশে থাকছেন না। সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, তিনি দিল্লি থেকে সরাসরি লন্ডনে চলে যাবেন, এমনটাই সূত্র মারফত খবর আসছে। এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। এক নজরে বাংলাদেশের অতীতে ঘটে যাওয়া 2 মাসের কি ঘটনা ঘটেছিল, প্রত্যেকটি টাইমলাইন আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। তারপর আসছি আরও বিশদ আলোচনা। অনেক কিছু জানানোর আছে, অনেক কিছু দেখানোর আছে। দেখুন, সহিংস আন্দোলনের 2 মাস, 5ই জুন 2024, 12ই জুলাই 2024 বাংলাদেশে বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, দোকানপাট ও যানবাহন পুড়িয়ে দেয়। অন্যদিকে 14ই জুলাই, তার ঠিক 2 দিন পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেন। এতে আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হন। এই রাজাকার কে, সেই নিয়েও আপনাদের সামনে আনবো। বিক্ষোভ ভয়ঙ্কর হয়ে ওঠে। 19শে জুলাই একদিনে 60 জনেরও বেশি মানুষ মারা যায়। অন্যদিকে 20 জুলাই 2024 আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রনেতা নাহিদ ইসলামকে পুলিশ তুলে নিয়ে মারধর করে।
অন্যদিকে 21শে জুলাই 2024 সাল সহিংসতা দেখে হাইকোর্টের সিদ্ধান্ত পাল্টালেন সুপ্রিম কোর্ট। 7% কোটা কার্যকর করেছে। কি এই কোটা, কেন এই কোটা সিস্টেম? 26শে জুলাই 2024 ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত 6 জনকে আটক করে পুলিশ। এই যাবতীয় বিষয় নিয়ে আরও বৃহত্তর অ্যানালিসিস করা হবে। 4ই আগস্ট 2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের দাবিতে সহিংসতা শুরু হয়, প্রায় 100 জন মারা যান। 5ই আগস্ট 2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, বাংলাদেশ ত্যাগ, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠন থাকবে কালো অধ্যায়। 5ই আগস্ট। 5ই জুন কি হয়েছিল? মুক্তিযোদ্ধা পরিবার সহ অন্যান্যদের 56% কোটা দিতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। 12ই জুলাই পরপর টাইমলাইনগুলো আপনাদের সামনে রাখলাম। অর্থাৎ জুলাই থেকে যে আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছিল, আপনাদের মনে থাকবে 18ই জুন প্রথম, 18ই জুলাই যদি খুব ভুল না হয়, 18ই জুলাই প্রথম এক হাসপাতালের ভেতরে কিছু দুষ্কৃতী, যাদের বলা হচ্ছিল দুষ্কৃতী, তারা হঠাৎ করে হাসপাতালের ভেতরে প্রবেশ করে এবং সেখানে তাদের খণ্ডযুদ্ধ চলে। তারা প্রত্যেকে, সেখানে থাকা প্রত্যেকটি নার্স, ডাক্তার প্রত্যেককে হিট করতে শুরু করেন, মারতে শুরু করেন, লাঠি পেটা থেকে শুরু করে ঘুষি, প্রত্যেকে মারপিটের মতো এক খণ্ডযুদ্ধ শুরু হয় এবং তারপর থেকে বৃহত্তর আন্দোলনের সৃষ্টি। কেন সেই আন্দোলন? কোটা সিস্টেম। এই যাবতীয় বিষয় অ্যানালিসিস পর্ব চলবে, আলোচনা পর্ব চলবে, অনেক কিছু জানতে পারবেন আপনারা। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী যতক্ষণ আমাদের এই শোটা চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি, আমার সহকর্মী রয়েছে সরাসরি কলকাতা থেকে, যাবতীয় বিষয়ের আপডেট নেব। রিমিক মাঝি রয়েছে আমার সঙ্গে। রিমিক, স্বাগত ট্রাইব টিভি বাংলাতে, বিশেষ করে এই শোতে। এক কথায় অঞ্চলে তুমি প্রত্যেকটি বিষয়ের আপডেট দিয়েছো সকাল থেকে। এবার শুধু জানার চেষ্টা করব রিমিক, এই মুহূর্তে কলকাতাতে যারা বাংলাদেশি রয়েছে, তুমি কথা বলেছো অনেকের সঙ্গে, কি জানতে পারছো? তাদের রিপারকেশন ঠিক কী, রিয়াকশন ঠিক কী? রিমিক। একদমই অঞ্জন, দেখো আমরা জানি কলকাতার বুকে প্রচুর বাংলাদেশের মানুষ প্রতিদিন আসেন এবং বিশেষ করে এই পার্ক স্ট্রিট অঞ্চল, পাশে মার্কুইস স্ট্রিট রয়েছে, সেইখানে কিন্তু বাংলাদেশিরা এসে থাকেন এবং পশ্চিমবঙ্গের চিকিৎসার কারণে বা অন্যান্য কারণেও তারা আসেন। আমরা এই আজকে যে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের, সেই নিয়ে যখন আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তোমাকে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বলি। এই কলকাতার বুকে আজকে দুপুরবেলা কিন্তু যারা বাংলাদেশের মানুষজন এই আমাদের রাজ্যে রয়েছেন, তারা কিন্তু যে বিজয় মিছিল বার করেছিলেন, তারা বিজয় উল্লাসে মেতেছিলেন। একদম বাংলাদেশের পতাকা টি শার্ট পরে, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরে তারা বিজয় মিছিলে উল্লাসে মেতেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে। তারা বলছেন, তাদের পরিষ্কার বক্তব্য, স্বৈরাচারী সরকার, নির্বাচনের নামে দিনের পর দিন প্রহসন করা হয়েছে। সেই করে দিনের পর দিন শেখ হাসিনা 2 দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্রায় 20 থেকে 21 বছর। স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তাদের যে দাবি ছিল, আন্দোলনের মূল প্রধান যে এজেন্ডা বা ইস্যু ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনা সরকারকে, অপশাসনের সরকারকে সরাতে হবে। আজকে দুপুর 2:30টার সময় যখন শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে গিয়ে তার পদত্যাগপত্র জমা দিলেন, তারপরে তিনি ভারতের উদ্দেশ্যে প্রথমে আগরতলা হয়ে এই মুহূর্তে তিনি রয়েছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্ডিয়ান এয়ারপোর্টে, বেস ক্যাম্পে তার বিমান রয়েছে। সেখান থেকে তার লন্ডন চলে যাওয়ার কথা, কেননা শেখ হাসিনা জানিয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি কোনো রাজনৈতিক আশ্রয় চাইছেন না, সেই কারণে তিনি ভারতে থাকবেন না। সেটা পরের বিষয়। কিন্তু তুমি যে কথাটা বললে যে আজকে আমরা জানি, আমরাও দেখিয়েছি, আজকে বিধানসভা বাদল অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখতে, কোনো রকম প্ররোচনায় পা না দিতে। কিন্তু আমরা দেখলাম যে এইরকম চিত্র কিন্তু সচরাচর দেখা যায় না। কিন্তু আজকে দেখলাম যে শেখ হাসিনা পদত্যাগ করার পর কলকাতার রাস্তায় বাংলাদেশের মানুষজন তারা বিজয় মিছিল করলেন, তারা উল্লাস করলেন, তারা সেলিব্রেট করলেন। তারা বলছেন তারা অত্যন্ত খুশি যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, এই সরকারের পতন হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবারও বলছি যে একটা প্রভাব কিন্তু আমাদের রাজ্যে তো বটেই, দেশেও একটা পড়বে। কেননা প্রতিদিন যেহেতু একদম প্রতিবেশী রাষ্ট্র, প্রতিদিন ওপার বাংলার মানুষজন এপার বাংলায় আসছে, ফলে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, তার কিছুটা প্রভাব পড়বে। তার একটা অন্যতম উদাহরণ বা একটা ঘটনা বলা যেতে পারে এই বিষয়টি নয়, অনেকগুলো বিষয়, বিশেষ করে আর্থসামাজিক বিষয় এবং তার সঙ্গে ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটি ক্ষেত্রেই তো এফেক্ট পড়বে।
একদমই আমাদের দেশেও তার কিছুটা প্রভাব তো পড়বে অবশ্যই বটে, কারণ আমরা জানি যে প্রতিদিন বাংলাদেশের সীমান্ত পেরিয়ে পেট্রাপোল হোক, ওদিকে হিলি হোক বা মালদা থেকে হোক, প্রচুর মানুষ আসেন কিন্তু কলকাতাতে চিকিৎসার জন্য। কলকাতা যে ইস্টার্ন বাইপাস রয়েছে তার পাশে যে বেশ কয়েকটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশি পেশেন্টে ভর্তি থাকে। ফলে আজকে যখন বিকেল 4:36 পর থেকে বাংলাদেশের সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, বিএসএফের পক্ষ থেকে কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু বিএসএফকে হাই অ্যালার্ট দিয়েছে, সমস্ত বর্ডার সিল করে দেওয়া হচ্ছে। এখান থেকে কোনো পণ্যবাহী ট্রাক যাবে না। পণ্যবাহী ট্রাক আমরা দেখেছি সেই চিত্র যে পেট্রাপল সীমান্তে প্রায় 350-400 লরি পণ্যবাহী ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে, যেহেতু বর্ডার সিল, ওপার থেকে কোনো মানুষ আসতে পারবে না। ফলে ব্যবসা বাণিজ্যে তো অবশ্যই এর একটা প্রভাব পড়বে। তাছাড়াও আমরা বিভিন্ন খবর করতে কি নির্বাচন বা সাম্প্রতিক যে লোকসভা নির্বাচন হলো সেই সময় যখন বনগাঁয় গিয়েছি আমরা, একদম সীমান্তবর্তী শহর বনগাঁ, সেখানে গিয়েও আমরা দেখেছি প্রচুর মানুষ প্রতিদিন বিভিন্ন এই দুই দেশের সঙ্গে মধ্যে কিন্তু অনেক খুচরো ব্যবসায়ীরা কিন্তু তাদের জীবিকা পেশার কিন্তু নির্ভর করে রয়েছে। ফলে আজকে এই ঘটনার পর যখন বর্ডার সিল হচ্ছে, যখন আরও বিএসএফকে ডিপ্লয় করা হচ্ছে বর্ডারে, বনগাঁ বলো, মালদা বলো বা হিলি দিনাজপুরে পুরো বিএসএফ ডিপ্লয় করা হচ্ছে হাই অ্যালার্ট জারি করে। ইতিমধ্যে বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি কলকাতায় পৌঁছেছেন, তারপরে কালকে সকালে বা আজ মাঝরাত্রেই তিনি বনগাঁয় চলে যাবেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে। ফলে অবশ্যই আর্থসামাজিক ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ তো বটেই, বাংলাদেশের যা পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশ কোন পথে যাবে সেই নিয়ে তো প্রশ্ন উঠছে। আমরা পাকিস্তান দেখেছি, আমরা শ্রীলঙ্কা দেখেছি, আমরা মায়ানমার দেখেছি, সেই পথেই কি বাংলাদেশ যাচ্ছে সেটা প্রশ্নের বিষয়। সেটা নিয়ে তর্ক থাকবে, বিতর্ক থাকবে, ভবিষ্যৎ সময় কথা বলবে, কিন্তু এর একটা প্রভাব বেশ কিন্তু আমাদের রাজ্য। তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে কথা বলছিলেন আমার সহকর্মী রিমিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ডারের ক্ষেত্রে ঠিক কোন কোন জায়গায় কতটা নিরাপত্তা ব্যবস্থা জানার চেষ্টা করব। বিভিন্ন প্রান্ত থেকে আজ জুড়বে আমাদের সঙ্গে। এই মুহূর্তে একেবারে রাধিকাপুর প্রান্ত থেকে আমাদের সঙ্গে জুড়েছে আমার প্রতিনিধি বিক্রম পাল। বিক্রমের সঙ্গে কথা বলবো। বিক্রম, এই মুহূর্তে তুমি একেবারে বর্ডারের সামনে দাঁড়িয়ে রয়েছো। এই মুহূর্তে ঠিক ঘড়ির কাঁটায় 7:18। তুমি কি ছবি দেখতে পাচ্ছ আশপাশের, একটু ক্লিয়ার করো। একদমই অঞ্জন, দেখো আমি প্রথমে বলে রাখি, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার হাতের পাশে রাধিকাপুর স্টেশন, একদম শেষ প্রান্ত কিন্তু বর্ডারের, এবং তারপরেই কিন্তু বর্ডার শুরু হয়। তবে এখন থেকে বিকালের পর থেকে, যখন থেকে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে তারপরের থেকে কিন্তু বিএসএফ এর তরফ থেকে কড়া নির্দেশ জারি করে দেওয়া হয়েছে এবং হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। কাউকে সেই বর্ডার এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ সেই বর্ডার এলাকায় এখন নিরাপত্তা রয়েছে বিএসএফ, তারা কিন্তু সমস্তটা বিষয়টি দেখছেন। এবং পাশাপাশি যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তাদেরকে বলা হচ্ছে কোনো এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখলে পরে তাদেরকে আটকাতে হবে এবং জিজ্ঞাসাবাদ করতে হবে। পাশাপাশি টহলদারি শুরু হয়েছে। ইতিমধ্যেই রাধিকাপুরে এসেছিলেন উত্তরবঙ্গের ডিআইজি, তিনি এসেছিলেন, এবং রায়গঞ্জের এসপি, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের তিনি এসেছিলেন। তিনি এসে কিন্তু পরিদর্শন করে গেছেন এবং প্রথমে বলা যেতেই পারে পুলিশ প্রশাসন এবং বিএসএফ পুরো তৎপর হয়ে গিয়েছে এবং সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে। যেহেতু আজকেই ঘটনাটি ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে কোথায় কোথায় নিরাপত্তা দেওয়া যাবে, কোথায় কোথায় সিকিউরিটি মোতায়েন করতে হবে, সমস্তটা বিষয় কিন্তু দেখছেন। ইতিমধ্যেই এই রাধিকাপুর স্টেশনের পাশেই একটি পুলিশ ফাঁড়ির মতন রয়েছে পয়েন্ট, সেই পয়েন্টে এসেছিলেন এবং এসপি থেকে শুরু করে ডিআইজি তিনি এসে কিন্তু পরিদর্শন করে গেলেন। পাশাপাশি আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আবারও আমি কথা বলে নেব, তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন, এক কথা বলা যেতে পারে। দাদা, নাম রাজা খান। বলছি, বাংলাদেশে বর্ডারের পাশেই আপনাদের বাড়ি, একদম বর্ডারের পাশে, কি কিরকম? না, সেটা শুনলাম যে বাংলাদেশে যে যুদ্ধ মানে লড়াইটা চলতেছে, মানে এখানকার পুলিশ প্রশাসন বা বিএসএফ যেগুলো আমরা বলি আর কি, তারা আমাদেরকে সাবধান করে দিয়েছে বর্ডারের পাশে যেও না, যে আমরা একটু আতঙ্কভাবে আছি যে কখন কি হতে পারে সেটা বলা কিন্তু মুশকিল।
তাতে আমাদেরকে এই সামনে মানে বর্ডারের সামনে যেতে মানা করেছে। ভিতরে বাড়ির এইদিকে থাকবা, বাড়িতেই থাকবা, কোনো হুড়হামকা হলে আমাদেরকে জানাবা, বা কোনো ব্যক্তি যদি হচ্ছে অচেনা হয় তাহলে তাদেরকে আমাদের প্রশাসনকে জানাবা যে এই লোক আমাদের এই আশেপাশের না, বাইরের বা কোথাও, এটা তিনি আমাদেরকে বলেছেন। হ্যাঁ, আমাদের জমি আছে তার ঘেরার ওই পাশে আমরা তো ধান লাগাই দিয়েছি, কেউ লাগাতে পারি নাই। তো রেগুলারই যেতে হয়। হ্যাঁ, যেতে হয়। সেই ক্ষেত্রে গতকাল থেকে যদি আপনারা যান, সেই ক্ষেত্রে কতটা আপনাদের না, এখন গতকালে যদি আমরা যাই তা আমাদেরকে তো বিএসএফ বা বলে দিয়েছে প্রশাসন যে ওইদিকে এখন আপাতত যাওয়া যাবে না, কারণ যে আমরা একটু আতঙ্কে আছি কিনা, যে লড়াই যেটা চলতেছে সেটা নিয়ে মানে এখানে খুব আন্দোলন একটু হচ্ছে, আমাদেরকে সাবধান করে দিচ্ছে যে ওই পারে যাদের যাদের জমি আছে, যারা ধান লাগাইছে তারা কিন্তু এই কয়েকদিনের মধ্যে যাবেন না, একটু না যেতে। হ্যাঁ, এটাই বলে। একদমই অঞ্জন, দেখো যাদের জমি রয়েছে এই রাধিকাপুর সংলগ্ন যে এলাকা, যাদের জমি রয়েছে কাঁটাতার ঘেরার ওই পরে, তাদেরকে কিন্তু বিএসএফ এর তরফ থেকে বলা হয়েছে, সেটা এলাকাবাসীরা দাবি করছে যে তাদেরকে বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্যই এক কথায় বন্ধ করে দিয়েছে তাদের যাতায়াত। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত তারা ওই পারে যেতে পারবে না। পাশাপাশি এলাকায় যদি কোনো অচেনা ব্যক্তি ঢোকে তাদেরকেও কিন্তু পুলিশ প্রশাসনকে জানানো বলা হয়েছে। আর এক কথায় বলা যেতে পারে যে এই যে রাধিকাপুরের যে গ্রাম রয়েছে সেই গ্রামের কিন্তু প্রত্যেকটা লোকের মনে কিন্তু আতঙ্ক রয়েছে, কারণ একদম বাংলাদেশ ঘেরা, তাদের ওই পারেও কিন্তু যেই সমস্ত বাড়িঘরগুলো রয়েছে তাদেরও কিন্তু যেইভাবে ভাঙচুর চালানো হচ্ছে বাংলাদেশে, সেই নিয়ে কিন্তু তারা রীতিমতন আতঙ্কে রয়েছে। পাশাপাশি আমরা আজকেও দেখেছি যে একদম উত্তর দিনাজপুর ঘেঁষা যে দক্ষিণ দিনাজপুর, সেই দক্ষিণ দিনাজপুরের যে হিলি বর্ডার রয়েছে সেই হিলি বর্ডারও কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছিল। একদম হিলি বর্ডারের যে রেল লাইন রয়েছে তার ওই পারেই কিন্তু বাংলাদেশ, যে সেখানেও কিন্তু উত্তপ্ত সৃষ্টি হয়ে উঠেছিল। সেই নিয়েও কিন্তু এক কথা বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের লোকেরাও কিন্তু হিলি বর্ডারের আশেপাশে যারা রয়েছে তারা যেইভাবে আতঙ্কে রয়েছে, স্বাভাবিকভাবে এরাও রাধিকাপুরের বাসিন্দারাও কিন্তু আতঙ্কে রয়েছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন যারা জমি জমা রয়েছে তাদেরকে কিন্তু ওই পারে যেতে বারণ করে দিচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। তবে বিএসএফ এর তরফ থেকে কিন্তু এটাও জানানো হয়েছে, আমরা কথা বলে জানতে পেরেছি যে বাড়তি যেইভাবে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে বর্ডারের তরফ থেকে, এবং বর্ডারের এলাকা থেকে কোনো ব্যক্তি অচেনা মুখ দেখলে কিন্তু বিএসএফ তাদেরকে আটকে জিজ্ঞাসা করবে। পাশাপাশি রাতের বেলা যে সমস্ত গ্রামের বাসিন্দারাই হোক এবং আলাদা লোকরাও কিন্তু যেতে পারবে না বলেই বিএসএফ তরফ থেকে দাবি করছেন, কারণ যেই পরিস্থিতি রয়েছে হাই অ্যালার্টে তাদের এই নির্দেশই দেওয়া হয়েছে। বিক্রম, আরেকটা জিনিস একটু স্পষ্ট করার চেষ্টা করব, বর্ডারের ঠিক কতটা এরিয়া জুড়ে তারা প্রবেশ করতে পারবে না সেই বিষয়ে কোনো রকম কোনো বিধিনিষেধ? দেখো, বর্ডারের যে একদম বর্ডারের যে রাস্তা রয়েছে সেই এলাকাতেই কিন্তু প্রবেশ করতে পারবে না। পাশাপাশি এলাকা যে রয়েছে বর্ডারের পার্শ্ববর্তী একদম যে এলাকা ঘেঁষা যে সমস্ত বাড়িঘরগুলি রয়েছে তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে কড়া নিরাপত্তায় থাকতে, তাদেরকেও কিন্তু বর্ডার এলাকায় বেশি ঘোরাফেরা না করতে। যেমনটা আগে যেরকম যে সমস্ত বর্ডারের পাশে একটি রাস্তা, তার পাশেই কিন্তু বাড়িঘর রয়েছে, তারাও অনেক সময় বর্ডারে গিয়ে খেলাধুলা করতো রাস্তাতে, সেই খেলাধুলাও কিন্তু বারণ করে দিয়েছে বিএসএফ এর তরফ থেকে। সেই সূত্র মারফত আমরা খবর পেয়েছি বিএসএফ সূত্র থেকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদেরও যাতায়াত যেরকম বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে সাধারণ যারা একটু দূরে রয়েছে বা 500 মিটার বা 500 মিটার দূরে যারা রয়েছে তাদেরকেও কিন্তু একইভাবে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে তরফ থেকে। এখনো পর্যন্ত যে সমস্ত বিএসএফ কর্মীরা রয়েছে এই রাধিকাপুরের বর্ডার এলাকা জুড়ে, তারা কিন্তু এখন নিরাপত্তা নিয়েই ব্যস্ত রয়েছে। কোথায় কোথায় নিরাপত্তা দিতে হবে, কোথায় কোথায় আরো বাড়তি বিএসএফ কে মোতায়েন করতে হবে, সেই নিয়ে কিন্তু এখন ব্যস্ততা তাদের তুঙ্গে রয়েছে। কারণ বিএসএফ এর তরফ থেকে উঁচু লেভেলের থেকে কিন্তু ডিজি লেভেলের থেকে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, সেই কারণেই কিন্তু তারা এখন রীতিমতন ব্যস্ততা তুঙ্গে দেখে গিয়েছে। আমরা ঢুকতে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত কিন্তু সেই বর্ডার এলাকাতে কিন্তু যেহেতু রাত হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু এখন
আমাদেরকে ঢুকতে হয়নি, কারণ যেহেতু হাই অ্যালার্টে রয়েছে সেই জন্য এখনো পর্যন্ত কোনো কিছু সম্ভব নয়। তবে এক কথায় বলা যেতে পারে রাধিকাপুর থেকে শুরু করে রায়গঞ্জে, উত্তর দিনাজপুরের গোটা বর্ডার যে সমস্ত বেশ, ধন্যবাদ বিক্রম এতটা বিস্তারিত জানানোর জন্য। আমি সরাসরি আবার চলে যাব রিমিকের কাছে। সহকর্মী রিমিক রয়েছে আমার সঙ্গে এখনো। রিমিক, একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, দেখো যেই জায়গাগুলোতে বর্ডার রয়েছে সেই বর্ডারের প্রান্তে এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে, বিধিনিষেধ থাকবে, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আরও একটা ছবি রয়েছে রিমিক, আমি একেবারে কোচবিহারে এই মুহূর্তে 7:25 এবং যে আপডেট পাচ্ছি, চ্যাংড়াবান্ধা চেকপোস্টে সিল করে দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। অর্থাৎ রিমিক, একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, ভারতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্ট স্ট্রং ভিজুয়ালাইজেশন চলছে। রিমিক, একদমই অঞ্জন, একদম ঠিক বলেছো তুমি। আমরা খবর পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বিশেষ প্লেন কিন্তু বাংলাদেশে রয়েছে, সেখানে পৌঁছে গিয়েছে, তাজপুর এয়ারবেসে পৌঁছেছে। দেখো, অবশ্যই এই ঘটনা কিন্তু এই বাংলাদেশের এই পরিস্থিতি অবশ্যই তার একটা অভিঘাত কিন্তু অবশ্যই আমাদের রাজ্য এবং ভারতের থাকবে। কারণ আমরা জানি যে প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে কিন্তু একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠছে। যে চিত্র আজকে সারাদিন ধরে আমরা ট্রাইব টিভি বাংলার পর্দায় দেখালাম, যে যেভাবে গণভবনে অবাধে ঢুকে পড়লো, সেনাবাহিনী কোনো বাধা দিল না, যেভাবে বাংলাদেশের সংসদ ভবনে ঢুকে ভাঙচুর লুটতরাজ করা হলো, যেভাবে গণভবন থেকে আমরা দেখছি কেউ খরগোশ, কেউ রাজহাঁস, কেউ টিভি, রীতিমতো লুট চলছে, সেই জায়গায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে এবং মানুষ কিন্তু এখানে বাসভবনে প্রবেশ করে কিছু মানুষ সেখানে রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেছে, এই ছবিও ধরা পড়ছে। একদমই তুমি দেখতে পাচ্ছ গণভবনের ভেতর, যেখানে সরকারি বাসভবন, প্রধানমন্ত্রী তার বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে শুয়ে আছে, খাওয়া দাওয়া করছে, জিনিসপত্র অবাধে লুট হচ্ছে। একটা কথা তুমি যে প্রশ্নটা অঞ্জন করলে যে কেন বর্ডার সিল করা হচ্ছে, তুমি আমাদের সকলের মনে আছে কিছুদিন আগেও যে দুর্গা পুজোকে কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল, এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রচুর রয়েছে। একটা জায়গা থেকে প্রশ্ন আসছে, এই পয়েন্টটায় আসার আগে একটা কথা তোমায় বলবো যে এই জায়গাটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের সরে যাওয়াটা কিন্তু ভারত এবং পশ্চিমবঙ্গ দুজনের কাছে কিন্তু একটা বড় থ্রেট। কেন থ্রেট তুমি জানো, কিছুক্ষণ আগেই কিন্তু গণভবনে বাংলাদেশের যে সেনাপ্রধান তিনি সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিদের ডেকেছিলেন, সেখানে কিন্তু আওয়ামী লীগকে ডাকা হয়নি, সেখানে কিন্তু বিএনপি গেছে, জামাত গেছে। ফলে একটা প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে উঠছে যে বাংলাদেশের এই আজকের আন্দোলন, সেটা কি শুধুমাত্র ছাত্রছাত্রীদের আন্দোলন? এখানে একটা মৌলবাদীদের কি কোনো হাত রয়েছে? এখানে কি চীনের কোনো হাত রয়েছে? এখানে কি পাকিস্তান মন্ত্র রয়েছে? যে দিল্লি থেকে একদম বিদেশ মন্ত্রক থেকে সরাসরি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে বাংলাদেশের আজকের এই ঘটনায়, এই সাম্প্রতিক ঘটনায় পাক যোগ রয়েছে বলে দিল্লি মনে করছে। ফলে এই জায়গা যদি এই আন্দোলনটাকে যে আশঙ্কা করছে ভারত, যে মৌলবাদীরা টেক ওভার করে নিয়েছে ছাত্রছাত্রীদের আন্দোলনটাকে, আন্দোলনের অভিমুখটাকে ঘুরিয়ে দিয়েছে এবং সেই জায়গাতে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া আবারও কি বলে ফিরে ইতিহাস ফিরে আসছে? তাহলে এই মৌলবাদী সেই হিন্দু একই জিনিস আবারও ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশে প্রবেশ। একটা কথা অঞ্জন, আজকে যে ট্রাইব টিভি বাংলায় আমরা যে চিত্র দেখলাম, যে শেখ মুজিবুর রহমানের মূর্তির ওপর উঠে হাতুড়ি দিয়ে সেই মূর্তি ভাঙা হচ্ছে, যে বাংলাদেশ গোটা দেশের মানুষ যাকে দেশের জনক বলছে, সেই মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে। কারা ভাঙছে? তো ছাত্রছাত্রীরা ভাঙছে, এটা হতে পারে না। তো এখানে অন্য মদত অবশ্যই আছে। এবং আরও একটা বিষয়, এখানে বাংলাদেশে যে আমরা সকাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু একটা আশঙ্কার কথা বলছেন যে বাংলাদেশে এখনো একটা পার্সেন্টেজ মানুষ রয়েছে যারা কিন্তু বাংলা ভাষার ভিত্তিতে দেশভাগ সেটা কিন্তু মানতে পারেননি। তারা কিন্তু মুজিবুর রহমানকে মনে করেন যারা অতি মৌলবাদী, তারা বলছেন মুজিবুর রহমান ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
জিন্নাহ ধর্মের ভিত্তিতে পাকিস্তান দেশ আলাদা করেছিলেন, তাহলে একইভাবে ধর্মের ভিত্তিতে ইসলাম ধর্মের ভিত্তিতেও বাংলাদেশ দেশভাগ হওয়ার কথা, বাংলাদেশ হওয়ার কথা। সেখানে মুজিবুর রহমান বাংলা ভাষাতে ভিত্তি করে, সেটা কিন্তু অনেকেই মানতে পারে না, সেই বিশ্বাসী মানুষ কিন্তু রয়েছে। এবং আন্তর্জাতিক যারা সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যারা প্রফেসর রয়েছেন, যারা বিশেষজ্ঞ রয়েছে, তারা বলছে যে এই চিত্রটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, যে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, আমরা দেখেছি তার ছবি ভেঙে দেওয়া হচ্ছে, ফলে এটা খুব অ্যালার্মিং। এবার তুমি যে কথাটা আমায় বলছিলে যে কেন সেনা করছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু যদি যে আশঙ্কা করছে গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে আমাদের দেশের বা যারা রাষ্ট্রবিজ্ঞানের যারা অধ্যাপক রয়েছেন, যে মৌলবাদীরা যদি এটাকে টেক ওভার করে, সেক্ষেত্রে হিন্দুদের, যা বাংলাদেশে এখনও কিন্তু 20 থেকে 23% হিন্দু রয়েছেন, তারা কিন্তু একটা আশঙ্কার সম্মুখীন হতে পারেন। তারা কিন্তু দেশে ফেরার চেষ্টা করতে পারেন, তাদের দেশে ফেরানো হবে, হয়তো ফেরানো হতে পারে, বা যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলাদেশে পড়াশুনো করতে গিয়েছেন তাদেরও ফেরাবার ব্যবস্থা আশা করি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নেবে, কারণ এয়ারফোর্সের বিমান অলরেডি পৌঁছে গেছে বাংলাদেশে, সেটা পরে কথা। কিন্তু এর সঙ্গে যদি শরণার্থীরা ঢুকতে শুরু করে, তার সঙ্গে যদি এই মৌলবাদী সংগঠনগুলোর যে সন্ত্রাসবাদীরাও যদি এদেশে ঢোকার একটা আশঙ্কা থেকে যাচ্ছে, সেই কারণে কিন্তু বিএসএফকে হাই অ্যালার্ট করা হয়েছে, সেই কারণে কিন্তু বাহিনীকে ডিপ্লয় করা হচ্ছে। গোটা একটা খুব চ্যালেঞ্জের বিষয়, তুমি যদি আমাদের ভৌগোলিক মানচিত্রটা দেখো অঞ্জন, দেখবে এখানে যেমন ফেন্সিং যেমন রয়েছে, ফলে রিভারিন বর্ডারও রয়েছে, অর্থাৎ নদী রয়েছে, এবং সব জায়গায় বাংলাদেশের আমাদের রাজ্যেও রয়েছে, একাধিক জায়গায় কিন্তু ফেন্সিং নেই। ফলে আজকে এই গন্ডগোলের জন্য এই শরণার্থীদের সঙ্গে সন্ত্রাসবাদীরাও ঢুকে পড়তে পারে, মৌলবাদী সংগঠনগুলো, জামাতের মতো যেগুলো নিষিদ্ধ সংগঠন, সেই সন্ত্রাসবাদীরাও কিন্তু আমাদের রাজ্যে ঢুকে পড়তে পারে না। কিছুদিন আগের ঘটনা, সেটা কিন্তু আরও অ্যালার্মিং। কিছুদিন আগেই বাংলাদেশের এক মন্ত্রী কিন্তু কলকাতার বুকে খুন হয়েছেন। ফলে সেই জায়গাটায় কিন্তু আজকে বাংলাদেশের এই গন্ডগোলে একটা বড় অভিজ্ঞতার আশঙ্কা কিন্তু থাকছে, এবং এটা ভারত এবং পশ্চিমবঙ্গের কাছে বড় থ্রেট, তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণেই বিদেশ মন্ত্রক বলো বা স্বরাষ্ট্র মন্ত্রক বলো, কিন্তু বর্ডারগুলোর সিকিউরিটি কিন্তু আরও জোরদার করার চেষ্টা করছে, সেই কারণেই বর্ডার সিল করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। অঞ্জন, একেবারে রিমিকে এই ছবিটা একবার পিসিআরকে বলবো ফুল উইন্ডোতে দেখানোর জন্য, যখন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, সেই ছবিটা একবার দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন। এটা শুধুমাত্র ছাত্র জনতা তারা এই আন্দোলনটা করছে, যা বলছিলেন আমার সহকর্মী রিমিক, শুধুমাত্র এটা হতে পারে না। তার কারণ রাজনীতির যে ছোট্ট আঙিনা, সেই আঙিনার মধ্যে এটা একদম ধরপাকড় বলা যেতে পারে, যেখানে শেখ মুজিবুর রহমানের মতো যিনি বাংলাদেশের স্বাধীন হওয়ার জন্যে অনেকটাই কাজ করেছিলেন, এমনটা সবাই জানেন। কিন্তু যা কথা আরও বেশি উঠে আসছে, যে কথাগুলো যা বলছে আমার সহকর্মী, সেখানে কিন্তু এখন এই মুহূর্তে হিন্দুদের সংখ্যা কমছে, অর্থাৎ কোনো এক জায়গাতে ধর্মের ভিত্তিতে যে দেশভাগ, অর্থাৎ ভাষার ভিত্তিতে শুধু নয়, ধর্মকেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতির প্রকাশ কিন্তু বাংলাদেশে একেবারে স্পষ্ট। এবং ঠিক সেই জায়গা থেকে বিভিন্ন আশপাশের যে নিকটবর্তী রাষ্ট্র রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা বড় সড়ো একটা থ্রেট হয়ে দাঁড়াবে কি, অ্যালার্মিং সিচুয়েশন হয়ে দাঁড়াবে কি। না হলে ভারত কি কিছু আগে থেকে আন্দাজ করতে পারছে? যদি আন্দাজ না করতে পারে, তাহলে শুধুমাত্র শেখ হাসিনা হঠাৎ ভারতকেই কেন চুজ করলো, অনেকগুলো জায়গা রয়েছে, জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী রিমিকের কাছে আবার চলে যাবো। রিমিক, একটা বিষয় একটু স্পষ্ট হওয়া দরকার, 3টে সিলেকশন দেওয়া হয়েছিল, 3টে অপশন দেওয়া হয়েছিল, সেই 3টে দেশের মধ্যে 1 নম্বরে তিনি রেখেছেন ভারতকে, তিনি সরাসরি আগরতলা চলে আসলেন। শুধুমাত্র ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, নাকি এর নেপথ্যে আরও কোনো রাজনৈতিক কোনো কলাকুশলী থাকতে পারে, কিংবা অন্য কোনো নেপথ্যে কারণ, কি মনে করছো তুমি? একদমই অঞ্জন, তুমি যদি একটু অতীতের দিকে যাও, যখন বাংলাদেশ উত্তাল, দেশভাগের আন্দোলন চলছে, দেশভাগ হবে, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হবে, সেই আন্দোলনে 71-এর মুক্তিযুদ্ধের আন্দোলন, সেই সময় তুমি যদি দেখো বা তার আগের ইতিহাস দেখো, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তার কন্যা শেখ হাসিনা বা শেখ রেহানা, তারা কিন্তু তাদের স্কুলিং লেখাপড়া বলো কিন্তু এই দিল্লিতে। সেই সময় 71-এর সেই সময় কিন্তু শেখ হাসিনা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বাড়িতে ছিলেন, তার বাড়িতে থেকে তিনি পড়েছেন, তার পুত্র সন্তানরাও ভারতের দেরাদুনের স্কুলে পড়াশোনা করেছেন। ভারতের সঙ্গে মুজিবের পরিবারের কিন্তু বরাবরের সম্পর্কটা খুবই বন্ধুর, খুব সুসম্পর্ক। এবং পাশাপাশি এটাও একটা কথা তুমি বলে রাখতে হবে, যে থ্রেড
স্টেটগুলোর কথা বারবারই সেই প্রসঙ্গে চলে আসছে, এই কথাগুলোর সঙ্গে একটা এমনভাবে রিলেটেড যে শেখ হাসিনা সরকার যতদিন ছিল ততদিন কিন্তু চীন এইটাও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না যে এইখানে কিন্তু এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তৈরি করার পেছনে চীনেরও একটা হাত থাকতে পারে। কেননা শেখ হাসিনা যেহেতু বরাবরই ভারতের সঙ্গে তার সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, তার পারিবারিক সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক কিন্তু শেখ হাসিনার কিন্তু বরাবরই ভারতের সঙ্গে ভালো। সেই ভারতের সঙ্গে ভালো সম্পর্কের জায়গা থেকে কিন্তু চীন কিন্তু বারবার অরুণাচলের দিক থেকে এসে বাংলাদেশে ঢুকে তারা কিন্তু এটা টার্গেট করেছিল যে ভারতকে ঘেরার, কিন্তু শেখ হাসিনা সরকার থাকার জন্য, কেননা শেখ হাসিনার সরকার কিন্তু চীনের থেকে হয়তো লোড নিয়েছে, তারাও ডেভেলপমেন্টের জন্য আর্থিক লোড নিয়েছে, অনেক ডেভেলপমেন্ট, কিন্তু চীনকে কখনো কিন্তু তাদের জমি ব্যবহার করার কিন্তু অনুমতি শেখ হাসিনা সরকার দেয়নি। ফলে চীনের কাছেও একটা হেডেক ছিল শেখ হাসিনা সরকার, এবং অতীতও বলছে যে শেখ হাসিনা তার পরিবার কিন্তু ভারতে থেকে যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই কলকাতার বুক থেকে দেশে বাংলাদেশ তৈরি হওয়ার কথা ঘোষণা করেছেন। ফলে কলকাতা এবং ভারতবর্ষের সঙ্গে শেখ হাসিনা মুজিবুর রহমানের পরিবারের সম্পর্ক বরাবর ভালো। আর সেই সঙ্গেও তোমায় বলে রাখি যে আন্তর্জাতিক এবং কূটনীতিক ক্ষেত্রেও কিন্তু ভারতের সব রকম সহযোগিতা কিন্তু বাংলাদেশ সরকার বা শেখ হাসিনা সরকার কিন্তু পেয়েছে। ফলে ভারতকে মিত্র শক্তি বলেই কিন্তু বরাবর মনে করে এসছেন শেখ হাসিনা। সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আজকে শেখ হাসিনাকে যখন 3টে অপশান দেয় সেনাবাহিনী, যখন তাকে বলেন যে তার কাছে 45 মিনিট সময় রয়েছে, 45 মিনিট সময়ের মধ্যে তাকে দেশ ছাড়তে হবে এবং তাকে 3টে দেশের অপশান দেওয়া হয়, তিনি তখন প্রথমে ভারতকে বেছে নিয়েছেন। কিন্তু তিনি পাশাপাশি এটাও বলেছেন যে তিনি ভারতের থেকে কোনো রাজনৈতিক আশ্রয় চাইছেন না। তবে এখনও পর্যন্ত শেষ মুহূর্তের যা খবর তাতে কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে গাজিয়াবাদে যে বেস ক্যাম্প রয়েছে সেখানে হিন্ডন বেস ক্যাম্প, সেই হিন্ডন বেস ক্যাম্পে তার বিমান রয়েছে। তিনি ইউকেতে যাবেন নাকি ভারতে থাকবেন সেটা কিন্তু সময় বলবে, কারণ একাধিক সূত্র থেকে এক এক রকম খবর আসছে। প্রথমে জানা গেছিল তিনি আগরতলা বাংলায় আসতে পারেন, তারপরে জানা যাচ্ছে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন, তারপরে তিনি গাজিয়াবাদে এখন পড়েছে। ফলে ভারতের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক এবং ভারতের থেকে প্রতি মুহূর্তে যে ধরনের সহযোগিতা পেয়েছেন, সে তিস্তা জলবন্ধন চুক্তি থেকে শুরু করে বলো বা ছিটমহল চুক্তি, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধানগুলো হয়েছে। ফলে ভারতকে কিন্তু বরাবরই শেখ হাসিনা তার মিত্র শক্তি বলে মনে করে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে শেখ হাসিনা ভারতবর্ষে এসেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগতভাবে সম্পর্ক অত্যন্ত ভালো এবং তিনি বাংলাতেও এসেছেন। ফলে সেই কারণেই তিনি কিন্তু প্রথমে ভারতকে বেছেছেন, যে কেননা ভারত তার কাছে যথেষ্ট সেফ এবং যদি প্রয়োজন হয় বা পরিস্থিতি এরকম তৈরি হয় তাহলে কিন্তু ভারতের কাছে তিনি কিন্তু আশ্রয় পাবেন এবং সব রকম সহযোগিতা পাবেন। সেই কারণে কি ভারতকে বেছে নেওয়া শেখ হাসিনার বলেই কিন্তু সকলে মনে করছে। অঞ্জন, অনেক ধন্যবাদ রিমিকে। যে বিষয়গুলোর দিকে নজর ছিল এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন এবং সহকর্মী বলছিলেন অনেকগুলো বিষয় এখানে রয়েছে, থ্রেট রয়েছে, অ্যালার্মিং সিচুয়েশন রয়েছে। তার কারণ ইতিমধ্যে ভারত কিন্তু টাইট করেছে সিকিউরিটি। আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, পদত্যাগ করেছেন, শুধু নয় দেশও ছেড়েছেন। এবং সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন ইতিমধ্যে দেশও ছাড়তে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের, তিনি এই দেশও ছাড়তে পারেন, ভারতও ছাড়তে পারেন, এমনটাই সূত্র মারফত উঠে আসছে। কিন্তু অনেকগুলো ছবি যা দেখানোর অত্যন্ত দরকার। আপনারা জানেন ট্রাইব টিভি বাংলায় অনেকগুলো জিনিস আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করছি। মূলত যে বিষয়, শেখ মুজিবুর রহমান যাকে বঙ্গবন্ধু বলা হয়, যিনি ভাষার কেন্দ্রিকে এই লড়াইটা লড়েছিলেন এক সময়ের বাংলাদেশের স্বাধীন করবার জন্যে, আর ঠিক সেখানে সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। প্রশ্ন নানান রকম, কিন্তু উত্তর দেবে কে? তার কারণ ইতিমধ্যেই শাসকহীন বাংলাদেশ। আমরা এই আলোচনায় ফিরবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন এক কথায় অঞ্চল। প্রধানমন্ত্রীহীন বাংলাদেশ, অর্থাৎ হাসিনার পতন এবং সেই হাসিনার পতনের সঙ্গে সঙ্গে সেনা প্রধানের উত্থান। আর ঠিক এই জায়গা থেকেই আপনাদের জানতে হবে কে এই সেনা প্রধান। জানার চেষ্টা করব, ভিজুয়াল দেখুন, সঙ্গে সঙ্গে আমার ব্রিফিং শুনতে থাকুন। শুনুন, দেখুন, হাসিনা সরকারের পতন এবং তার পরেই দেশ ছাড়লেন হাসিনা, এবং সঙ্গে আরও অনেকগুলো বিষয় জানা অত্যন্ত দরকারি। সেনার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা, বাংলাদেশের সব দায়িত্ব নেওয়া সেনাপ্রধানের উত্থান আদতে কিভাবে, জানার চেষ্টা করুন। বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের আবহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন গণভবন ছেড়ে চলে যান 76-এর হাসিনা। এরপরে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন জেনারেল
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার কিছু পরেই সাংবাদিক বৈঠক করেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার উজ জামান। সাংবাদিক বৈঠকে তিনি কি ঘোষণা করলেন? তিনি ঘোষণা করেন তিনি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করবেন। শুধু তাই নয়, প্রত্যয়ের সঙ্গে তিনি বলেন সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, আমি সব দায়িত্ব নিচ্ছি। বাংলাদেশের বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের আবহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন গণভবন ছেড়ে চলে যান ৭৬ হাসিনা। এরপরে দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন জেনারেল ওয়াকার উজ জামান। কিন্তু শেখ হাসিনার পরে বাংলাদেশের শাসনভার নিতে চলা এই জেনারেল ওয়াকার উজ জামান আদতে কে, জানার চেষ্টা করি একটু। প্রায় 4 দশক ধরে বাংলাদেশের সেনার সঙ্গে জড়িত তিনি, প্রায় 4 দশক ধরে, এক দশক 10 বছর। রাষ্ট্রসংঘের শান্তি দূত হিসেবে তিনি 2বার সফরও করেছেন। জুন মাসেই তার চিফ অফ আর্মি স্টাফ হিসেবে মেয়াদ শুরু হয়। তার আগে এই দায়িত্বে ছিলেন জেনারেল এস.এম. সফিউদ্দিন আহমেদ। দীর্ঘ কেরিয়ারে তিনি পদাতিক বাহিনী, স্বাধীন পদাতিক বাহিনী এবং পদাতিক ডিভিশনে নেতৃত্ব দিয়েছেন। তার তত্ত্বাবধানে কর্মী নিয়োগের মধ্যে রয়েছে পদাতিক ব্রিগেড, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং আর্মি হেডকোয়ার্টার। বাংলাদেশ সেনার আধুনিকীকরণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। বাংলাদেশে মিলিটারি একাডেমি থেকে শিক্ষা গ্রহণ, এরপর মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও গ্রেট ব্রিটেনে জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পড়াশুনো করেছেন। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে অ্যাডভান্স ডিগ্রি রয়েছে ওয়াকার উজ জামানের। আর্ম ফোর্স ডিভিশনে শেখ হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে জেনারেল ওয়াকার উজ জামান দেশের প্রতিরক্ষা কৌশল এবং বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক স্তরে শান্তি স্থাপনের কাজে নিযুক্ত ছিলেন। এতটা গুরুত্বপূর্ণ একজন সেনাপ্রধান হঠাৎ সেনাপ্রধান দায়িত্ব নিয়েছে এমনটা নয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশে তার কন্ট্রিবিউশন রয়েছে। আর ঠিক এই জায়গাতেই আপনাদের কন্ট্রিবিউশন থেকে মনে করিয়ে নিয়ে যাব ইতিহাসের পাতায় শেখ মুজিবুর রহমান আর তার মূর্তি এবার কে ভাঙছে একবার দেখুন, চক্ষু চরকাচ হবে। দেখুন দেখুন ভাইরাল ভিডিও, ট্রাইব টিভি বাংলার হাতে ভাইরাল ভিডিও, যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন স্বয়ং পুলিশ আধিকারিকরা। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, ভাইরাল ভিডিও শুধু নয়, চক্ষু চরকগাছ করবার মতো ভিডিও। যে শেখ মুজিবুর রহমান বঙ্গভঙ্গে বিশেষ করে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থাতে তার দায়িত্ব নিয়েছিলেন, সে অনুমোদন করেছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক, আর ঠিক সেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে, তার মূর্তিকে আজ বাংলাদেশের পুলিশ আধিকারিক, যারা প্রশাসনিক কর্তা, তাদের মধ্যে থেকে কেউ কেউ এই মূর্তি ভাঙছেন। প্রশ্ন উঠছে এরপরেও বলবেন যে এটি শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলন, নাকি এর মধ্যে আরও কিছু নেপথ্যের রহস্য রয়েছে, অনেকগুলো থ্রেট রয়েছে সামনে। সত্যিই যদি এইভাবে চলতে থাকে তাহলে ভারতের দিকেও কি অনেক রকম প্রশ্ন আসছে, ভারতের বর্ডার সিকিউরিটির দিকেও কি অনেক রকম প্রশ্ন চলে আসছে। বাংলাদেশ একেবারে নিকটবর্তী রাষ্ট্র, আর ঠিক সেই রাষ্ট্রে এই রকম অবস্থা। তার আগে শ্রীলঙ্কাতেও এই একই রকম বিষয় সামনে এসেছিল। অর্থনৈতিক দিক থেকে শুরু করে, ব্যবসায়িক দিক থেকে শুরু করে অনেকগুলো জায়গায় কি বড়সড় প্রশ্নচিহ্ন শুরু হয়ে যাবে। আপনারা জানবেন সম্প্রতি বাংলাদেশের এক সাংসদ ভারতে এসেছিলেন এবং ব্যারাকপুরে তার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল দেহের বিভিন্ন খণ্ডাংশ। প্রশ্ন উঠেছিল সেই সময়ও, বাংলাদেশের সাংসদ ভারতে এসে মৃত্যু, নানান রকম সিকিউরিটি থ্রেট ছিল। এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশে আপনাদের মনে থাকবে ঠিক আগের পুজোতেই কি ঘটনা ঘটেছিল হিন্দুদের সঙ্গে, সেই বিষয়ও সামনে আসছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আপনাদের বলেছিলাম সাসপেন্স রয়েছে, অনেকগুলো বিষয় সামনে আনা অত্যন্ত দরকারি। এই মুহূর্তে আমার সঙ্গে জুড়ে গিয়েছে আমার সহকর্মী কমল হাঁসদা। কমলের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। কমল, যে ছবি আজ বিভিন্ন জায়গা থেকে দুপুর 3টের পর থেকে যে ছবি ধরা পড়েছে ট্রাইব টিভি বাংলার পর্দায়, কমল, এই ছবি কি এতটাই সহজ? সত্যি কি সহজ, নাকি এর পেছনে অনেকগুলো হিস্ট্রি জানা দর্শকের দরকার? কমল, সেই হিস্ট্রিগুলোই তোমার থেকে জানবো, জানা অত্যন্ত দরকারি। কমল, যদি আমরা জানতে চাই তাহলে আমাদের এখান থেকে নয়, আমাদের যখন ওই বাংলাদেশ স্বাধীনতা হয়, যখন ইস্ট পাকিস্তান বলা হতো, যে স্বাধীনতা হয় তারপর থেকে এটা যদি আমরা ধরি, আস্তে আস্তে করে সেটার সূত্রপাত হয়। কেননা এখানে একটা বিষয় যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান জাতির জনক, তিনি বলে দিয়েছিলেন যারা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য রিজার্ভেশন 30% দেওয়া হয়েছিল। সেই জিনিসটা আস্তে আস্তে করে
বাংলাদেশের সাধারণত ছাত্ররা কিংবা ছাত্ররা সেটা মেনে নিতে পারেনি, কেননা যে 30% দেওয়া একটা দেশে মানে অনেক বড় রিক্সি একটা ব্যাপার, কেন 30% রিজার্ভেশন দেওয়াটা এখানে মামুলি ব্যাপার নয়। শুধু 30% তো শুধু আমাদের এটা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে গেল, মুক্তিযোদ্ধাদের ফ্যামিলিদের ক্ষেত্রে। এরপরেও অন্যান্য আরও সেরকম রিজার্ভেশন রয়েছে, যেমন কোটা রিজার্ভেশন, ওমেন রিজার্ভেশন, প্লাস ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট রিজার্ভেশন, এই মিলিয়ে টোটাল 56% রিজার্ভেশনেই শুধু থাকছে বাংলাদেশে। বাকিটা এমনি জেনারেল স্টুডেন্টদের জন্য। তো সেই হিসাবে যদি দেখতে যাই, বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করেছিল মেনলি রিজার্ভেশন নিয়ে, যেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের রিজার্ভেশন, যারা সেই সময় যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় লড়েছিলেন। তো তাদের 30% এই নিয়ে হচ্ছে আন্দোলন। তো এখানে বাংলাদেশের ছাত্ররা বলতে চাইছেন যে 30% সেটা না হয় ঠিক আছে, মানলাম। ফার্স্ট জেনারেশন গেল, শেখ মুজিবুরের টাইমে গেল, তারপর সেকেন্ড জেনারেশন গেল, কিন্তু তারপরেও থার্ড জেনারেশন তো সাধারণতভাবে ছাত্ররা মেনে নিতে পারে না যে না, এত দীর্ঘ বছর ধরে 4 দশক ধরে কিংবা 5 দশক ধরে এরকমভাবে রিজার্ভেশন 30% চলে যাওয়াটা মেনে নিতে পারছিল না। তার জন্য এই পদক্ষেপটা ওদের নেওয়া হয়েছে, যে ধীরে ধীরে করে সেটা বড় আন্দোলনে পরিণত হয়েছে। আরও একটা বিষয় জানার চেষ্টা করব, বাংলাদেশের নিকটবর্তী যতগুলো রাষ্ট্র রয়েছে তার সঙ্গেও কি এর কিছু নেপথ্যে কারণ জড়িয়ে থাকতে পারে, কি মনে করছো? না, সেরকমভাবে তো বলতে পারবো না, এখনোভাবে জানা যায়নি যে আরও অন্যান্য দেশের সঙ্গে কোনো কারণ রয়েছে কিনা। হ্যাঁ, মাঝখানে এরকম হয়েছিল যে ওদের ইলেকশনের ব্যাপারটা নিয়ে, যে না, ইলেকশনটা শেখ হাসিনা মানে কি বলবো, এটা ঠিক এই জায়গাতেই কমল, যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল, যে শেখ হাসিনার সঙ্গে একেবারে তিনি এক নাম নিয়ে ফেলেছিলেন, যিনি মুক্তিযুদ্ধের সময়তে সাধারণ মেয়েদের ধর্ষণ পর্যন্ত করেছিলেন, এমনও উক্তি উঠে এসেছিল, এবং তার সঙ্গে সেই ছাত্র জনতা যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে তুলনা করে ফেলেছিলেন, আর তারপর থেকে তারা আরও বেশি উত্তপ্ত হয়ে পড়ে। কমল, হ্যাঁ, একদম এইসব বিষয় নিয়ে একটা প্রধানমন্ত্রী কখনো এরকমভাবে বলা উচিত ছিল না। হতে পারে সে অনেক কিছু হয়েছে, কিন্তু এরকমভাবে কোনো ভায়োলেন্ট কথাবার্তা সেটা জনসাধারণের পক্ষে খুব প্রবলেম হয়ে দাঁড়ায়, এবং সেই জন্য জনসাধারণরা কিংবা ছাত্ররা বেশি রেগে গিয়েছিল। একেবারে কমল, অনেক ধন্যবাদ। যে বিষয় সামনে আসছে আপনারা শুনলেন, যে মূলত কোটা সিস্টেমকে কেন্দ্র করে, কোটা সংরক্ষণকে কেন্দ্র করে যে বিষয় সামনে এসেছিল 30% কোটা, এবং তারপরে যদিও বা এই যাবতীয় কোটা সিস্টেম উঠে গিয়ে 7% কোটাতে এসে পড়েছিল এবং 93%, এবং এই যে রেশিও, এই রেশিওর মধ্যেও আদালতের যাবতীয় আইন প্রণয়নের পরে সাধারণ মানুষরা মেনে নেওয়ার পরেও শেখ হাসিনা বলেছিলেন যে তাদের সঙ্গে তিনি কথা বলতে চান, যদি তারা চান শেখ হাসিনার সঙ্গে কথা বলতে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে, কিন্তু তাদের বক্তব্য ছিল রক্তের ওপর দিয়ে গিয়ে তাদের সঙ্গে তারা কোনো রকম সমঝোতার কথা বলবেন না। আর ঠিক তারপর থেকে যাবতীয় উত্তপ্ত অবস্থা শিথিল হয়ে যাওয়ার পরেও আবারও নতুন করে উত্তপ্ত হয় বাংলাদেশ, আর তার জের আজ যে জায়গায় এসে পৌঁছেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার কারণ পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 20 দশক ধরে, বলা যেতে পারে 20 বছর ধরে তার শাসনতন্ত্র চলছে, এবং সেই শাসনকালীন অবস্থাতে তাকে কোনো সময় এরকম অবস্থাতে পড়তে হয়নি, কিন্তু হঠাৎ এমন কি হলো? মূলত কোটা সংরক্ষণকে কেন্দ্র করে, এবং যা কথা বললেন আমার সহকর্মী রিমিক মাঝি, তিনি বলছেন সংরক্ষণ শুধু নয়, এর পেছনে মৌলবাদীদেরও হাত থাকতে পারে, এমনটাই উঠে আসছে সূত্র মারফত। এবার প্রশ্ন, সত্যি কি মৌলবাদী শাসক, নাকি অন্য কোনো নেপথ্যে আরও কারণ রয়েছে? সত্যি কি শুধু বাংলাদেশের মধ্যেই এই যাবতীয় আন্দোলন, এই যাবতীয় বিক্ষোভ সীমাবদ্ধ থাকবে, নাকি আন্তর্জাতিক স্তরেও এর প্রভাব পড়তে চলেছে? নজর থাকছে আমাদের।